নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ পর্বের নিবেদন মধ্যযুগের বাংলা সাহিত্য থেকে গোবিন্দ দাস কবিরাজ, যাকে অভিসারের পদে রাজাধিরাজ বলা হয়, সেই গোবিন্দ দাস কবিরাজের বিখ্যাত একটি অভিসার বিষয়ক পদ কণ্টক গাড়ি কমল সমপদতল। এই পদটির মর্মার্থ এবং অভিসারের পদের যে আধ্যাত্মিক তাৎপর্য আছে আমরা জানি, তা কেমন করে এই পদের মধ্যে ধরা পড়েছে আমরা আজকে সেটাই বুঝে নেবার চেষ্টা করব। তো সকলকে আমাদের আলোচনায় স্বাগত জানাই। তো শুরু করা যাক। কবিতাটিকে যদি আমরা একটু পড়ে নিই। কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জির চিরহি ঝাঁপি, গা গুড়ি বাড়ি ধারি করি পিছল, চলতহি অঙ্গুলি চাপি। রাধা কৃষ্ণের জন্য অভিসারে যাবেন, কিন্তু বর্ষাকালে তাকে তো অভিসারে যেতে হবে, এবং সেই বর্ষাকাল কেমন হবে না, রাত্রির অন্ধকারে তিনি অভিসারে বেরোবেন, কারণ তিনি গৃহস্থ ঘরের বধূ, সকলের অলক্ষ্যে তাকে যেতে হবে। তাই শুধু রাত্রিকালে গেলে হবে না, ঝড় বাদলের রাতে তাকে বেরোতে হবে, যাতে পথে কারো মুখোমুখি তিনি না হয়ে পড়েন। কিন্তু এই রকম ঝড় বাদলের রাতে, যেখানে পথে কাঁটা থাকতে পারে, সাপের উপদ্রব থাকতে পারে, সেই রকম একটা ভয়ানক রাত্রির অন্ধকারে রাধা যাবেন অভিসারে। কিন্তু অভিসারে গেলেই তো হবে না, অভিসারের পথে তাকে যাতে কোনো বাধায় তার পথ, তার লক্ষ্য থেকে তাকে ভ্রষ্ট না করে, তিনি যাতে কৃষ্ণের কাছে পৌঁছতে পারেন, সেখানে সমস্ত বাধা যাতে তিনি তুচ্ছ করে এগিয়ে যেতে পারেন, তাই তিনি আগে থেকেই প্রস্তুত হচ্ছেন। রাত্রিবেলা সকলে বাড়ি শুয়ে পড়লে তিনি কি করলেন, বেরিয়েছেন এবং আঙিনাতে জল ঢেলে কাঁটা ফুটিয়ে পা একেবারে পিচ্ছল করে সেখানে তিনি চোখ দুটোকে হাতে বন্ধ রেখে, চোখ দুটোর ওপর হাত রেখে ঢেকে অন্ধকার করে তিনি অন্ধের মতো চলা অভ্যাস করছেন, যাতে কৃষ্ণের কাছে বর্ষা রাতে অভিসারের পথে কোনো বাধা তার কাছে বাধা হয়ে না থাকে। তাই সেই অভিসারের পূর্ব প্রস্তুতির বর্ণনাই রয়েছে এই কবিতাটির মধ্যে। তো শুরু করা যাক কবিতাটি, যেখানে আমরা দেখতে পেলাম কি না, কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জির চিরহি ঝাঁপি, গা গড়ি বাড়ি ধারি করি পিছল, চলতহি অঙ্গুলি চাপি। অর্থাৎ রাধা কী করেছেন না, কণ্টক মানে কাঁটা গেড়ে দিয়ে তার কমল সম পদতল মানে তার পদ্মের মতো পা, নরম সেই পা দিয়ে তিনি চলা অভ্যাস করছেন, এবং মঞ্জির চিরহি ঝাঁপি নিজের কি করেছেন না, নিজের নূপুরকে, যাতে নূপুরের শব্দে কারো মানে কেউ রাস্তায় না জেগে যায়, কেউ না দেখতে পেয়ে যায়, বুঝতে পারে তার উপস্থিতি, তাকে কি করেছেন না কাপড়ে বেঁধে নিয়েছেন। গাগরি বাড়ি ধারি করি পিছল, চলতহি অঙ্গুলি চাপি। অর্থাৎ কলসির জল, গাগরি কলসির জল ঢেলে তিনি আঙিনাকে পিচ্ছল করে পা টিপে টিপে চলা অভ্যাস করছেন, কারণ এভাবেই তো তাকে অন্ধকার বর্ষা রাতে কৃষ্ণের উদ্দেশ্যে অভিসারে যেতে হবে। মাধব তুয়া অভিসারক লাগি, দুতর পন্থ গমন ধ্বনি সাধ হয়ে মন্দিরে যামিনী জাগি। এখানে রাধার হয়ে কথা বলছেন আমাদের কবি, বলছেন যে মাধব, তোমার অভিসারের জন্য, দুস্তর পথ অতিক্রম করবার জন্য রাত্রি জেগে আমাদের রাধা প্রস্তুতি নিচ্ছেন। করযুগে নয়ন মুদি চলু ভমিনী, তিমিরও পয়ানক আসে। অর্থাৎ নিজের হাত দিয়ে তিনি চোখ ঢেকে রেখেছেন, কারণ রাত্রিবেলা তাকে যেতে হবে, তিনি তো রাস্তা দেখতে পাবেন না, তাই তিনিও কি করছেন না, চোখ দুটোকে ঢেকে অন্ধের মতো চলা অভ্যাস করছেন, যাতে অন্ধকার রাত্রিতে তিনি যেতে অভ্যস্ত হন। এরপর কি হচ্ছে না, কর কঙ্কন পণ ফণি মুখবন্ধন, শিখয় ভুজক গুরু পাশে। অর্থাৎ তিনি তার হাতের কঙ্কনকে পণ রেখে, বন্ধক রেখে তিনি ওঝার থেকে সাপকে বশ করার মন্ত্র শিখে নিয়েছেন, কারণ তাকে যে বর্ষা রাতে অভিসারে যেতে হবে, সেই পথে নানা প্রাকৃতিক বাধার যেমন আছে, সাপের উপদ্রব থাকতে পারে, সাপকে যাতে তিনি বশ করতে পারেন, তাই তিনি ওঝার কাছে নিজের হাতের কঙ্কন বন্ধক রেখে তিনি তার থেকে সাপকে বশ করবার মন্ত্র শিখে নিয়েছেন। গুরুজন বচন বধির সমমানই, আন ও শুনই কহ আন। তিনি গুরুজনদের কথা শুনতে পাচ্ছেন না, বধিরের মতো, কালার মতো, এক বললে আর এক শুনছেন। পরিজন বচনে মুখদি সমহাসই। পরিজন তার প্রিয়জনেরা যখনই যা বলছেন, তিনি শুধুই মুগ্ধের মতো তার দিকে তাকিয়ে হেসে যাচ্ছেন, মানে পাগলের মতো তাকে যেন দেখতে লাগে। গোবিন্দ দাস পরমান, অর্থাৎ গোবিন্দ দাস এই সব কিছু রাধার অভিসারের জন্য এই প্রস্তুতির যে পুরো বর্ণনা, তার যে সাধ্য সাধনা, সব তারই যেন সাক্ষী রয়েছেন আমাদের গোবিন্দ দাস কবিরাজ। আসলে চৈতন্য পরবর্তী যুগে বৈষ্ণব পদাবলী সাহিত্যে যে নতুন একটা ধারা, একটা নতুন যে একটা সংযোজন ঘটেছিল, তা হচ্ছে মঞ্জরি সাধনা। মঞ্জরি সাধনা আসলে সখী সাধনা। সখী সাধনা ব্যাপারটা কি না, রাধা কৃষ্ণের প্রেম ততক্ষণ
বৈচিত্র্যপূর্ণ হয় না, আবেদন সমৃদ্ধ হয় না যতক্ষণ না সেই লীলাতে সখীদের অবস্থান থাকে। আমরা জানি শকুন্তলা নাটকে কালিদাসের, সেখানে কিন্তু অনসূয়া আর প্রিয়ংবদা, এই যে দুই সখী, এদের যদি উপস্থিতি না থাকতো তাহলে কিন্তু কখনোই আমাদের শকুন্তলা আর দুষ্যন্তের প্রেম এমন মহিমাময় হয়ে উঠতে পারতো না। তাদের এই দুই সখীর উপস্থিতির জন্যই তো তাদের প্রেম পূর্ণতা পেয়েছে শেষ পর্যন্ত, তাদের প্রেম শুরু থেকে শেষ পর্যন্ত একটা দিশা পেয়েছে। এই দুই সখীর উপস্থিতি কিন্তু সেখানে খুব গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে রাধাকৃষ্ণের প্রেম বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠে সখীদের উপস্থিতিতে। এই যে সখীরা রাধাকৃষ্ণের প্রেমকে একেবারেই নিরাসক্তভাবে শুধু তাদের প্রেমকে সমৃদ্ধ করতে সহায়তা করে, একেই আমরা সখী সাধনা বা মঞ্জরি সাধনা বলি, যেটি চৈতন্য পরবর্তীকালে কবিদের বৈষ্ণব পদ রচনার ক্ষেত্রে নিজেদেরকে সখীর ভূমিকায় রেখে রাধাকৃষ্ণের লীলানাট্যকে উপস্থাপন করার একটা প্রবণতা আমরা চৈতন্য পরবর্তী যুগের কবিদের মধ্যে দেখি। এখানে গোবিন্দ দাস সেই মঞ্জরি সাধনার বলা যেতে পারে করেছেন, যেখানে তিনি রাধার কৃষ্ণের অভিসারের জন্য যে পূর্ব প্রস্তুতি, কঠিন যে কিচ্ছু সাধনা, কিভাবে তিনি প্রস্তুত হচ্ছেন সবটাই যেন দূরে বসে সখীর মতোই আমাদের গোবিন্দ দাস কবিরাজ দেখছেন। রাধার এই লীলানাট্যকে তিনি প্রত্যক্ষ করেছেন এবং রাধা কতখানি কিচ্ছু সাধনা করছেন সেই বর্ণনা তিনি যেন আমাদের পাঠকদের কিংবা স্বয়ং কৃষ্ণকে তিনি জানাচ্ছেন যে দেখো কৃষ্ণকে পাওয়ার জন্য রাধা কতখানি কিচ্ছু সাধনা করছেন। এখানে যে বিষয়টা আমাদের উল্লেখ্য, যে চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলিতে কিন্তু রাধা কৃষ্ণকে আর শুধুমাত্র লৌকিক নায়ক নায়িকা বা রক্তমাংসের প্রেমিক প্রেমিকা রূপে দেখানো হয়নি। যিনি চৈতন্যদেব একই দেহে রাধাকৃষ্ণ, বাইরে তিনি গৌরবর্ণ, অর্থাৎ তিনি রাধা, অন্তরে তিনি কৃষ্ণময়। রাধার কৃষ্ণপ্রেমের গভীরতা কতখানি চৈতন্যদেব তার একটা বলা যেতে পারে জীবন্ত মূর্তি হয়ে ধরা দিয়েছিলেন নবদ্বীপে। ফলে পরবর্তীকালে রাধাকৃষ্ণ প্রেম কথায় একটা আধ্যাত্মিকতার ছোঁয়া লেগেছিল। সেখানে নিছক লৌকিক নায়ক নায়িকা রূপে কিন্তু রাধাকৃষ্ণকে দেখানো হয়নি। এখানেও আমরা দেখতে পাবো যে কৃষ্ণের জন্য, কৃষ্ণের সঙ্গে মিলনের জন্য রাধার যে অভিসার মানে কি না, পূর্বে মিলিত নায়ক নায়িকারা যখন নির্দিষ্ট সংকেত স্থানে, অর্থাৎ যাদের ইতিমধ্যে পূর্বরাগের সঞ্চার হয়েছে, তাঁরা যখন পূর্ব নির্দিষ্ট সংকেত স্থানে তারা মিলনের জন্য গমন করেন তখন তাকে অভিসার বলা হয়। সাধারণভাবে উজ্জ্বল নীলমণি নামক বৈষ্ণব রসশাস্ত্রে যে বিপ্রলম্ভ এবং সম্ভোগ এই দুই ভাগে সিঙ্গার রসকে ভাগ করা হয়েছে, সেই বিপ্রলম্ভের মধ্যে যে পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্র্য এবং প্রবাস বা মাথুরের কথা বলা হয়েছে, সেখানে অভিসার বলে কোনো পর্যায় নেই। অভিসার আসলে নায়িকার একটি দশা, নায়িকার একটি শ্রেণী, অর্থাৎ কৃষ্ণের জন্য রাধা কিংবা রাধার জন্য কৃষ্ণ দুজনেই অভিসার করতে পারেন। কিন্তু মূল কথা হলো যে নায়িকা নিজে নায়ক কৃষ্ণের জন্য অভিসার করেন কিংবা নায়ক কৃষ্ণকে অভিসারে বাধ্য করেন, তিনিই হচ্ছেন অভিসারিকা। এখানে আমরা দেখতে পাবো সেই অভিসারিকা রূপের দেখানো হয়েছে রাধাকে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এখানে অভিসারের বর্ণনা নেই, অভিসারের জন্য পূর্ব প্রস্তুতি রয়েছে। ফলে যে কথাই বলছিলাম যে জীবাত্মা এবং পরমাত্মার যে তত্ত্ব, অর্থাৎ রাধাকৃষ্ণ শুধু লৌকিক নায়ক নায়িকা নয়, কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, পরম, রাধা হচ্ছেন জীবাত্মা। জীবাত্মাকে পরমাত্মাকে পেতে হলে কঠিন কঠোর কিচ্ছু সাধনা করতে হয়। যেভাবে আঙিনায় জল ঢেলে কাঁটা ফুটিয়ে অন্ধকার চোখে চোখ ঢেকে রেখে সাপকে বশ মানানোর মন্ত্র শিখে নিয়ে রাধা যেভাবে রাত্রিবেলা এইভাবে অভিসারের জন্য পূর্ব প্রস্তুতি নেয়, কখনো কোনো লৌকিক নায়কের জন্য নায়িকার পক্ষে এই অভিসারের প্রস্তুতি সম্ভব নয়। এ তো ভগবানকে পাবার জন্য ভক্তের কঠিন কঠোর কিচ্ছু সাধনা, কারণ ভগবানকে এত সহজে পাওয়া যায় না, তার জন্য কঠিন কঠোর কিচ্ছু সাধনা করতে হয়। ভগবান হচ্ছেন সাধ্য, সাধনা হলো তাকে পাবার পথ, রাধা সেই সাধনার পথে আছে। ফলে রাধা এবং কৃষ্ণের যে অভিসার তত্ত্ব এখানে কাজ করছে, কৃষ্ণের জন্য রাধা যে অভিসারের প্রস্তুতি নিচ্ছেন তার নিছক লৌকিক নায়কের জন্য নায়িকার অভিসারের কথা বলে না, বরং আমরা বলতে পারি এর মধ্যে আসলে জীবাত্মার পরমাত্মাকে পাবার জন্য কঠিন কঠোর কিচ্ছু সাধনাকেই যেন রূপকার্থে ব্যক্ত করেছে এই কবিতা। অর্থাৎ অভিসার যে শুধু লৌকিক নায়ক নায়িকার সংকেতস্থানে যাত্রাকে নয় বা যাত্রাকে বোঝায় না, সেখানে যে জীবাত্মার পরমাত্মার উদ্দেশ্যে
অভিসারকেও বোঝায়। জীবাত্মার পরমাত্মাকে পাবার জন্য যে কঠিন কঠোর কিচ্ছু সাধনা, তাও যে অভিসারের তাৎপর্য, সেটাকে কিন্তু আমরা এখানে দেখতে পাই। ফলে অভিসারের সেই আধ্যাত্মিক তাৎপর্য কিন্তু এই কণ্টক গাড়ি কমলসম পদতল নামক পদটির মধ্যে কিন্তু যথার্থই ধরা পড়েছে। এছাড়া আরেকভাবে আমরা এই জীবাত্মা, পরমাত্মা, রাধা, কৃষ্ণ সব তত্ত্বকে পেছনে ফেলে আরেকভাবে একটা চিরন্তন শাশ্বত জীবন সত্য বা জীবন ধর্মের আলোকেও আমরা এই কবিতাকে বিচার করতে পারি, যেখানে কবিতাটির সাহিত্য মূল্য তথাকথিত বৈষ্ণব দর্শন, রাধাকৃষ্ণ তত্ত্ব সব কিছুকে ছাপিয়ে চিরকালের সত্য হয়ে ধরা দেয়। সেটা হলো যে কোনো ক্ষেত্রে আমাদের জীবনে আমরা যখনই কোনো বিষয়কে পেতে চাই, যখনই কোনো লক্ষ্যবস্তুকে সামনে রেখে আমরা জীবনে এগোই, তখন কিন্তু সেই লক্ষ্যবস্তুকে পেতে গেলে আমাদেরকে কঠিন কঠোর অধ্যবসায়ের মধ্য দিয়ে যেতে হয়। কঠিন কঠোর সাধনা ছাড়া কখনোই জীবনে কোনো কিছু পাওয়া যায় না। জীবনে যে কোনো কাম্যবস্তুকে পেতে গেলে আমাদেরকে তার জন্য উপযুক্ত মূল্য দিতে হয়, নিজেকে তার জন্য প্রস্তুত করতে হয়। এই যে প্রস্তুত করা, সেই প্রস্তুতিটুকু ছাড়া কখনোই সাফল্য আসে না জীবনে। সেই সাফল্যের জন্য প্রস্তুতি পর্বের কথাই তো এখানে রাধার এই কৃষ্ণের অভিসারের জন্য তার পূর্ব প্রস্তুতির মধ্যে ধরা পড়েছে। সর্বোপরি যে কথা বলবো, যে বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের অভিসারের পদে তার যে রাজাধিরাজ উপাধি, তার একটা বড় দিক হচ্ছে অভিসারের পদকে তিনি শুধুমাত্র পংক্তি বা লাইন বা চরণের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তিনি অভিসারের পদকে করে তুলেছেন নাটকীয়। এখানে রাধার অভিসারের যে প্রস্তুতি, তা যেন আমাদের চোখের সামনে ভাসছে, যেন চরণ বা পংক্তি বা বর্ণগুলো একটা দৃশ্যময় চলচ্চিত্রকে আমাদের সামনে তুলে ধরছে। রাধা যেন এখানে একটি নাটকের চরিত্র, যে তার অভিসারের জন্য, কৃষ্ণের জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছেন, এবং সমস্ত লীলানাট্যটা যেন প্রত্যক্ষভাবে কবি গোবিন্দ দাসের বর্ণনাতে আমাদের চোখের সামনে ভেসে উঠছে। এই যে লীলানাট্যের একটা গুণ এই কবিতার মধ্যে ধরা পড়েছে, রাধাকে সেখানে একটা সক্রিয় ভূমিকাতে আমরা দেখতে পাই। এই লীলানাট্যের বৈশিষ্ট্য, এই চরিত্রের তথা রাধার সক্রিয়তা, এটাই কিন্তু আমাদের গোবিন্দ দাসের যে পথ অভিসারের, তাকে একটা আলাদা মাত্রা দিয়েছে। ফলে এখানেই গোবিন্দ দাস অভিসারের পদে রাজাধিরাজ হবার জায়গাটা করে নিতে পেরেছেন, এবং কণ্টকগারী কমলসম পদতল এই পদটি তার সার্থক পরিচয় বহন করে। এইভাবেও কিন্তু আমরা পদটিকে ভাবতে পারি। তো আজকের আলোচনা আমাদের এখানেই পরিসমাপ্ত। আমাদের আলোচনা যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।